নমস্কার। বাংলা সাহিত্যে এমন কিছু প্রবন্ধ আছে যেগুলো আসলে শুধু লেখা নয়, যেন এক একটা সময়ের আয়না। তো আজকের এই পর্বে আমরা ঠিক সেই রকম কিছু কালজয়ী প্রবন্ধের গভীরে ডুব দেব। আর এটা কিন্তু শুধু পরীক্ষার প্রস্তুতির জন্য নয়, আমাদের নিজেদের চিন্তার জগৎটাকেও একদম নতুন করে দেখতে সাহায্য করবে। তো প্রথমেই এই প্রশ্নটা নিয়ে ভাবা যাক, তাই না, যে আজকের দিনে এই ক্লাসিক বাংলা প্রবন্ধগুলো পড়ার দরকারটা কি? আসলে এই লেখাগুলো তো শুধু সাহিত্য নয়, এগুলোকে বলা যেতে পারে বাঙালির সংস্কৃতি, আমাদের সমাজ আর চিন্তাভাবনার বিবর্তনের এক একটা জানালা। এই প্রবন্ধগুলো পড়লে আমরা বুঝতে পারি যে আমাদের আগের প্রজন্ম কিভাবে পৃথিবীকে দেখত আর তাদের সময়ের সমস্যাগুলোর সঙ্গেই বা কিভাবে লড়ত। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা শুরু করব প্রবন্ধ সাহিত্যের জগৎ দিয়ে, তারপর একে একে দেখব সংস্কৃতি আর সমাজভাবনা, বঙ্কিমচন্দ্রের দর্শন, গদ্যরীতির নতুন দিগন্ত আর শাসন ব্যবস্থা নিয়ে তখনকার চিন্তাভাবনা। আর হ্যাঁ, সবশেষে থাকবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিছু জরুরি কথা। চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথম অধ্যায়ে ভূমিকা, প্রবন্ধ সাহিত্যের জগৎ। চলুন একদম গোড়া থেকে শুরু করি। এই যে আমরা প্রবন্ধ বলছি, এটা আসলে কি, আর কেনই বা এটা বাংলা চিন্তার জগতে এতখানি প্রভাব ফেলেছিল? দেখুন, প্রবন্ধ হচ্ছে লেখকের ভাবনা আর চিন্তার একটা প্রতিফলন। এর মধ্য দিয়ে একজন লেখক তার সময়, তার সমাজ, তার দর্শন এই সব কিছুকে আমাদের সামনে তুলে ধরেন। তাই প্রবন্ধ পড়াটা কিন্তু শুধু কিছু তথ্য জানা নয়, এটা অনেকটা একটা গোটা সময়ের সাথে কথা বলার মতো। আচ্ছা, এবার আমরা একটা নির্দিষ্ট দিকে যাব, সংস্কৃতি আর সমাজ ভাবনা। মানে প্রবন্ধ সাহিত্য কিভাবে আমাদের সংস্কৃতি আর সমাজের রীতিনীতিকে তুলে ধরে সেটা দেখব। আর এই আলোচনার জন্য আমরা প্রথমেই যার কথা বলবো তিনি হলেন সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলীর বই কেনা প্রবন্ধের সম্ভবত সবচেয়ে বিখ্যাত লাইন এটাই, তাই না? বই কিনে কেউ দেউলিয়া হয়ে যায় না। আর কি অদ্ভুত, এই একটা লাইনেই যেন পুরো প্রবন্ধের সারমর্মটা লুকিয়ে আছে। লেখক আসলে এটাই বোঝাতে চেয়েছেন যে বই কেনাটা কোনো শৌখিনতা নয়, এটা একটা জরুরি প্রয়োজন। তো সৈয়দ মুজতবা আলী তার এই ভাবনাটাকে কয়েকটা খুব জোরালো যুক্তির ওপর দাঁড় করিয়েছেন। তিনি বলছেন, বই আসলে কোনো বিলাসিতা নয়, এটা প্রয়োজন, এটা আমাদের মনের খোরাক যোগায়। নিজের বই থাকলে অন্যের কাছ থেকে ধার করার ঝামেলা থাকে না, আর একটা ব্যক্তিগত লাইব্রেরি কিন্তু আপনার রুচি আর ব্যক্তিত্বের পরিচয় দেয়। পরীক্ষার শর্ট নোট বা ছোট প্রশ্নের জন্য এই পয়েন্টগুলো কিন্তু দারুণ কাজের। এই যে একটু আগে আমরা মনের খোরাকের কথা শুনলাম, এই ব্যাপারটাকেই যদি আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলেই আসে মনের চুখ খুলে যাওয়ার ধারণাটা। বাংলা সাহিত্যে এই কনসেপ্টটা বারবার ফিরে এসেছে, মানে জ্ঞানের আলো দিয়ে নিজের ভেতরে এমন একটা দৃষ্টি তৈরি করা যা আমাদের রোজকার জীবনের দুঃখ কষ্টের ঊর্ধ্বে টাকাতে শেখায়। তার মানে আসল কথাটা কি দাঁড়ালো? জ্ঞান কিন্তু শুধু ইনফরমেশন জোগাড় করা নয়, এটা আসলে মানসিক শক্তি বাড়ানোর একটা হাতিয়ার। বই পড়ে আমরা মনে মনে যে নিজের একটা জগৎ তৈরি করি, সেটাই বাইরের পৃথিবীর নানা রকম আঘাতে আমাদের একটা নিরাপদ আশ্রয় হয়ে ওঠে। বেশ, এবার চলুন আরেকটু গভীরে যাওয়া যাক। দেখব কিভাবে এই ভাবনাগুলো আরও বড় দার্শনিক চিন্তার সাথে মিলে যায়। আর এই পর্যায়ে আমাদের আলোচনার কেন্দ্রে থাকবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর তার জীবন দর্শন। বঙ্কিমচন্দ্রের একটা অসাধারণ প্রবন্ধ হল পতঙ্গ। এটা আসলে মানব জীবন আর আমাদের ভেতরের নানা আসক্তিকে বোঝার জন্য একটা দারুণ রূপক বা অ্যালেগারি। পতঙ্গ যেমন আগুনের দিকে ছুটে যায়, ঠিক সেভাবেই মানুষও জাগতিক মোহের দিকে ছুটে যায়। এই দুটোর মধ্যে একটা গভীর মিল তিনি দেখিয়েছেন। তুলনাটা একবার ভাবুন তো, কি অসাধারণ! পতঙ্গ কিন্তু জেনে শুনেই আগুনের দিকে যায় আর ধ্বংস হয়ে যায়। বঙ্কিমচন্দ্র বলছেন, মানুষও ঠিক সেভাবে জাগতিক সুখ, মোহ, মায়ার পেছনে দৌড়ায়, আর এই করতে গিয়ে জীবনের আসল উদ্দেশ্য থেকেই সরে আসে। তাহলে পতঙ্গ প্রবন্ধের মূল দার্শনিক বার্তাটা কি? খুব সহজ করে বললে, ১. জীবনটা খুব ছোট, ক্ষণস্থায়ী। ২. এই যে জাগতিক আকর্ষণ, মোহ, মায়া, এগুলো আসলে একটা ভ্রম। আর ৩. জীবনের আসল উদ্দেশ্য জাগতিক কিছু পাওয়া নয়, বরং আত্মিক উন্নতি। বঙ্কিমচন্দ্র বলছেন যে এই মুহূর্তে আমরা এটা মেনে নিতে পারব যে জীবনটা চিরস্থায়ী নয়, তখনই এই মোহের বাঁধন থেকে মুক্তি পাওয়া সম্ভব। আচ্ছা, বঙ্কিমচন্দ্রের আরও একটা খুব গুরুত্বপূর্ণ দার্শনিক প্রবন্ধ আছে, একা কে গায়। এখানে তিনি প্রকৃতি আর ঈশ্বর বা ঐশ্বরিকতার মধ্যেকার যে সম্পর্ক, সেটাকে খুঁজে দেখার চেষ্টা করেছেন। বঙ্কিমচন্দ্রের বিশ্বাসটা ছিল এরকম, প্রকৃতির এই যে অসাধারণ সৌন্দর্য, এর মধ্যেই স্রষ্টার একটা ইঙ্গিত লুকিয়ে আছে। ধরুন একটা পাখির গান বা একটা ফুলের গন্ধ, এই সব কিছুর পেছনে একটা বিরাট মহাজাগতিক শক্তি কাজ করছে,
সেটাকে অনুভব করতে পারাটাই হলো ঈশ্বরকে অনুভব করা। তাই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করাটাও একরকমের উপাসনা। বেশ, দর্শন থেকে এবার একটু ভাষার দিকে নজর ফেরানো যাক। কালীপ্রসন্ন সিংহের লেখার হাত ধরে বাংলা গদ্যে যে একটা বিপ্লব ঘটে গিয়েছিল, চলুন এবার সেই গল্পটা শোনা যাক। 19 শতকের কলকাতার একদম নিজস্ব কণ্ঠস্বর। হুতুমি গদ্য নামটা শুনেছেন নিশ্চয়ই। এটা বাংলা সাহিত্যের একটা মাইলস্টোন। তখন তো লেখার ভাষা ছিল বেশ গুরুগম্ভীর সাধু ভাষা। কালীপ্রসন্ন সিংহ কি করলেন? তিনি কলকাতার সাধারণ মানুষের মুখের ভাষাকে, মানে চলিত ভাষাকে, সোজা সাহিত্যের পাতায় তুলে আনলেন। এই হুতুমি গদ্যের কয়েকটা প্রধান বৈশিষ্ট্য আছে, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, এর মধ্যে আছে একেবারে ধারালো ব্যঙ্গ বিদ্রূপ। দ্বিতীয়ত, কলকাতার কথ্য ভাষা আর নানা রকম বাগধারার দারুণ ব্যবহার। আর তৃতীয়ত, সমাজের একেবারে জীবন্ত বাস্তব ছবি। এই স্টাইলের জোরেই 19 শতকের কলকাতার একটা জলজন্ত ছবি আমরা দেখতে পাই। একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন হুতুম প্যাঁচার নকশার চড়ক প্রবন্ধটা। এখানে এই নতুন গদ্যরীতি ব্যবহার করে চড়ক উৎসবের বাড়াবাড়ি আর কুসংস্কারগুলোকে নিয়ে তীব্র সমালোচনা করা হয়েছে। মানে সাহিত্যকে সামাজিক প্রতিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা আর কি। তাহলে দেখুন, সাহিত্যের ভাষা যেমন সময়ের সাথে বদলায়, ঠিক তেমনি সমাজ বা রাষ্ট্র চালানোর নিয়মকানুন নিয়েও চিন্তাভাবনা বদলাতে থাকে। চলুন এবার আমরা সেই বড় প্রেক্ষাপটটা দেখব, বিশ্ববিখ্যা নিয়ম ও শাসন। এখানে আমরা মহাজাগতিক নিয়ম থেকে শুরু করে রাজনৈতিক ব্যবস্থা সবকিছু নিয়ে আলোচনা পাব। আর এই প্রসঙ্গে প্রথমেই আসে স্বামী বিবেকানন্দের কথা। তাঁর শূদ্র জাগরণ প্রবন্ধে তিনি কিন্তু শুধু শ্রমজীবী মানুষের জেগে ওঠার কথাই বলেননি, একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার ভালো মন্দ, তাদের উত্থান পতন নিয়েও গভীর বিশ্লেষণ করেছেন। বিবেকানন্দ এখানে রাজতন্ত্র আর গণতন্ত্র দুটো সিস্টেমেরই একটা তুলনামূলক আলোচনা করেছেন। তার মতে কোনো সিস্টেমই কিন্তু নিখুঁত নয়। যেমন রাজতন্ত্রে হয়তো নিরাপত্তা বেশি, কিন্তু সেখানে স্বৈরাচারের ভয় থাকে, স্বাধীনতা কমে যায়। আবার গণতন্ত্রে ব্যক্তির স্বাধীনতা আছে ঠিকই, কিন্তু সেটাও অনেক সময় সমাজের প্রভাবশালী বা উচ্চবিত্ত শ্রেণীর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায়। তাহলে বিবেকানন্দের আদর্শ সমাজটা ঠিক কেমন? তার মতে আসল পরিবর্তনটা তখনই আসবে যখন দেশের শ্রমজীবী মানুষ, যাদের তিনি শূদ্র বলছেন, তারা নিজেদের অধিকার নিয়ে সচেতন হবে এবং দেশের নেতৃত্বে আসবে। তার স্বপ্ন ছিল এমন একটা সমাজ যেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4 শ্রেণীর সেরা গুণগুলো মিলে একটা সত্যিকারের সাম্যের সমাজ তৈরি হবে। এবার আসা যাক রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর মহানিয়ম কনসেপ্টায়। তিনি একটা খুব মৌলিক প্রশ্ন তুলেছেন। এই যে রোজ সূর্য উঠছে, ঋতু বদলাচ্ছে, এসব কি এমনি এমনি হচ্ছে, নাকি এর পেছনে কোনো নিয়ম আছে? ত্রিবেদীর মতে এই গোটা মহাবিশ্ব একটা বিরাট নিয়মের শৃঙ্খলে বাঁধা। এই অলঙ্ঘনীয় পরম নিয়মটাকেই তিনি বলছেন মহানিয়ম, যা প্রকৃতির সবকিছুর মধ্যে একটা গভীর সংযোগ তৈরি করে রেখেছে। আর এই বিশ্বভাবনার শেষ পর্যায়ে আমরা দেখব অন্নদা শঙ্কর রায়ের রাষ্ট্রভাষা নিয়ে ভাবনা। ভারতের মতো একটা দেশে যেখানে এত রকমের ভাষা, সেখানে কোনো একটা ভাষাকে সবার ওপর চাপিয়ে দেওয়ার বিপদটা যে কত বড়, সে কথাই তিনি খুব পরিষ্কার করে বলেছিলেন। তার যুক্তিটা ছিল খুব সোজাসাপটা। তিনি বলেছিলেন, জোর করে ঐক্য আনা যায় না, ঐক্য আনতে হবে বৈচিত্র্যের মধ্যে। মানে একটা সংযোগকারী ভাষা থাকতে পারে, কিন্তু সেটা অন্য কোনো আঞ্চলিক ভাষার ক্ষতি করে নয়। সব ভাষার প্রতি পারস্পরিক সম্মান থাকলেই দেশের আসল একতা বজায় থাকবে। বেশ, এতক্ষণ তো আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। এবার চলুন এই সব কিছুকে পরীক্ষার জন্য গুছিয়ে নেওয়া যাক। মানে এই যে এত কিছু জানলাম, এটাকে পরীক্ষার খাতায় উত্তরের আকারে কিভাবে সাজাবো, সেটাই এখন দেখার বিষয়। তাহলে চলুন এই আলোচনা থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে একবার দেখে নিই। এটা আপনাদের রিভিশনেও খুব সাহায্য করবে। এই প্রশ্নগুলো একবার দেখুন। সৈয়দ মুজতবা আলীর বই কেনা প্রবন্ধের মূল যুক্তি, বঙ্কিমচন্দ্রের পতঙ্গ প্রবন্ধের দর্শন, হুতুমি গদ্যের বৈশিষ্ট্য বা বিবেকানন্দের শাসন ব্যবস্থা তুলনা। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমাদের আজকের আলোচনার মধ্যেই আছে। যে পয়েন্টগুলো আমরা আলোচনা করেছি সেগুলোকে গুছিয়ে লিখলেই চমৎকার উত্তর তৈরি হয়ে যাবে। আচ্ছা, তাহলে পরের পর্বে কি থাকছে তার একটা ছোট্ট ঝলক দিয়ে রাখি। পরের পর্বে আমরা দেখব সাহিত্যিক সম্পর্কের রসায়ন আর বাংলা কবিতায় আধুনিকতার শুরুটা কিভাবে হলো। কিন্তু শেষ করার আগে একটা প্রশ্ন, সাহিত্য কি শুধু একার চেষ্টায় তৈরি হয়, নাকি দুজন মানুষের সম্পর্কের রসায়ন থেকেও এর জন্ম হতে পারে? রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র বসু আর রামানন্দ চট্টোপাধ্যায়ের মতো মানুষদের আপসি চিঠিপত্র হয়তো আমাদের এই প্রশ্নের উত্তর দিতে পারে। এর উত্তর খুঁজব আমরা পরের পর্বে। দেখা হবে।
বাংলা গদ্যের এই ফাইনাল রিভিশন পর্বে সবাইকে স্বাগত। এখানে আমাদের মূল লক্ষ্য হল পরীক্ষার জন্য নিজেদের জ্ঞানকে কিভাবে একটা দারুণ হাই স্কোরিং উত্তরে বদলে ফেলা যায় সেই কৌশলগুলো একেবারে ঝালিয়ে নেওয়া। তো আজকের এই মাস্টার ক্লাসের প্ল্যানটা একবার দেখে নেওয়া যাক। আমরা শুরু করব একটা কুইক রিক্যাপ দিয়ে, তারপর সরাসরি চলে যাব বঙ্কিমচন্দ্রের দর্শনে, বিবেকানন্দ আর অন্নদাশঙ্করের সামাজিক ভাবনায়। এরপর দেখব বিজ্ঞান, ভাষা আর সম্পর্কের মতো ইন্টারেস্টিং বিষয়গুলো, আর সবশেষে থাকবে পরীক্ষার জন্য কিছু ফাইনাল টিপস যা স্কোর বাড়াতে দারুণ কাজে দেবে। চলুন তাহলে শুরু করা যাক। আজকের এই অ্যাডভান্সড আলোচনার আগে প্রথম পর্বের বিষয়গুলোর সঙ্গে একটা সংযোগ তৈরি করে নিই, এতে আমাদের আলোচনার ভিত্তিটা আরও শক্ত হবে। আমরা কিন্তু এর আগের পর্বে গদ্য কবিতার মূল তফাৎ, ১৯-২০ শতকের গুরুত্বপূর্ণ গদ্যকার আরেকটা প্রবন্ধের বেসিক স্ট্রাকচার কেমন হয় সেগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি। ওই বেসিক কনসেপ্টগুলোই কিন্তু আজকের এই গভীর আলোচনার ফাউন্ডেশন। আর হ্যাঁ, পরীক্ষার জন্য এই পয়েন্টটা কিন্তু ভীষণ জরুরি। আমাদের আজকের স্ট্র্যাটেজিটাই হল শুধু সামারি লেখা নয়, বরং তুলনামূলক আর সমালোচনামূলক বিশ্লেষণ করা। মানে একটা উত্তরকে কি করে শুধু ভালো না, বরং চমৎকার করে তোলা যায়, আমরা সেদিকেই ফোকাস করব। পরীক্ষকরা কিন্তু এই বিশ্লেষণটাই খোঁজেন। এবার আসা যাক বঙ্কিমচন্দ্রের জগতে, বিশেষ করে তার দার্শনিক চিন্তাভাবনায়। বড় প্রশ্নের জন্য এই অংশটা কিন্তু মাস্ট, তাই এর তুলনামূলক বিশ্লেষণটা খুব মন দিয়ে বুঝতে হবে। এই প্রশ্নটা প্রায়ই আসে, পতঙ্গ আর একাকে গায় এই দুটো প্রবন্ধের মধ্যেকার দার্শনিক মিল আর অমিলগুলো কি কি? এই প্রশ্নের উত্তরটা ঠিকঠাক দিতে পারলে বঙ্কিমচন্দ্রের দার্শনিক প্রবন্ধগুলো কিন্তু হাতের মুঠোয় চলে আসবে। আচ্ছা, পতঙ্গ প্রবন্ধের মূল বিষয়টা কি? এখানে বঙ্কিমচন্দ্র মানুষের জীবনকে একটা পতঙ্গের সাথে তুলনা করেছেন, যে জেনে শুনে আগুনের দিকে ছুটে যায়। ঠিক তেমনি মানুষও জাগতিক মোহ বা মায়ার আকর্ষণে নিজের সর্বনাশ ডেকে আনে। অন্যদিকে একাকে গায় প্রবন্ধের সুরটা কিন্তু একদম আলাদা। এখানে প্রকৃতির অপার সৌন্দর্যের মধ্যে দিয়ে ঈশ্বরকে খুঁজে পাওয়ার কথা বলা হয়েছে। মানে প্রকৃতির প্রতিটি উপাদানের মধ্যেই যেন সেই স্রষ্টার সুর শোনা যায়, যা আমাদের মনকে শান্ত করে। এই যে টেবিলটা, এটা কিন্তু একটা ১৫ নম্বরের উত্তরের জন্য একেবারে রেডিমেড স্ট্রাকচার। খেয়াল করে দেখুন, পতঙ্গ যেখানে জাগতিক জীবনকে বলছে মায়ার ফাঁদ, সেখানে একাকে গায়ে বলছে এটাই আসলে ঈশ্বরের সৌন্দর্যের প্রতিফলন। এই রকম পয়েন্ট ধরে ধরে তুলনা করতে পারলেই কিন্তু উত্তরটা অসাধারণ হয়ে উঠবে। আর উত্তরে যদি এই ধরনের একটা কোটেশন ব্যবহার করা যায় তাহলে তো কথাই নেই। এটা প্রমাণ করে যে টেক্সটটা কতটা গভীরভাবে বোঝা হয়েছে, আর উত্তরটাও অনেক বেশি জোরালো হয়ে যায়। আর এই পয়েন্টটা হলো টপ স্কোরিং উত্তরের চাবিকাঠি। দুটো প্রবন্ধেই মানুষের অবস্থা নিয়ে কথা বলছে, কিন্তু একটাতে আছে সমস্যার কথা, মানে মায়ার কথা, আর অন্যটাতে আছে সেই সমস্যার সমাধান, অর্থাৎ ভক্তির কথা। সহজ করে বললে পতঙ্গ হল রোগ নির্ণয়, আর একাকে গায়ে হল তার ওষুধ। বঙ্কিমচন্দ্রের দর্শন থেকে এবার আমরা একটু অন্যদিকে যাব, সোজা সামাজিক চিন্তার জগতে। এখানে আমরা দেখব ভারত নিয়ে বিবেকানন্দ আর অন্নদাশঙ্কর রায়ের ভাবনার মধ্যে কোথায় মিল ছিল আর কোথায় অমিল। বিবেকানন্দের শূদ্র জাগরণ কনসেপ্টটা ছিল এক কথায় যুগান্তকারী। উনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা বৈশ্যদের শাসনের পর এবার আসবে শ্রমজীবী মানুষের যুগ, অর্থাৎ শূদ্ররাই হবে ভবিষ্যতের সমাজনেতা। উনি কিন্তু রাজতন্ত্র বা গণতন্ত্র কোনোটাকেই শেষ কথা বলেননি। তার মতে এগুলো ছিল একটা আদর্শ সমাজের দিকে যাওয়ার বিভিন্ন ধাপ মাত্র। আসল লক্ষ্য ছিল শূদ্র জাগরণের মাধ্যমে সত্যিকারের সাম্য প্রতিষ্ঠা করা। অন্যদিকে অন্নদাশঙ্কর রায় দেশের ঐক্যকে দেখেছেন ভাষার দৃষ্টিকোণ থেকে। ভারতের মতো একটা বহুভাষিক দেশে কোন পথে হাঁটা উচিত সেই নিয়ে তার ভাবনাটা ছিল খুব বাস্তবসম্মত। তার সমাধানটা ছিল খুব পরিষ্কার, কোনো একটা ভাষা চাপিয়ে দেয়া নয়, বরং সব ভাষার সহ অবস্থান। তিনি চেয়েছিলেন প্রত্যেকটা আঞ্চলিক ভাষাকে সম্মান করা হোক, আর একটা সংযোগকারী ভাষা থাকুক, কিন্তু সেটা যেন কোনো ভাষাগত ভেদাভেদ তৈরি না করে। তাহলে দুজনের মধ্যে মূল পার্থক্যটা কোথায়?
বিবেকানন্দে চেয়েছিলেন সমাজের একদম নিচ থেকে পরিবর্তন আসুক, মানে শ্রমজীবী শ্রেণীর ক্ষমতায়ন হোক, আর অন্নদাশঙ্কর চেয়েছিলেন ওপর থেকে, অর্থাৎ সঠিক নীতি নির্ধারণের মাধ্যমে একটা সাংস্কৃতিক সম্প্রীতি তৈরি হোক। এই সেকশনটা খুব ইন্টারেস্টিং। এখানে আমরা দেখব ১৯ শতকের বাংলায় বিজ্ঞান, ভাষা আর সেই সময়ের বিখ্যাত মানুষদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কগুলো কিভাবে একে অপরের সাথে জড়িয়েছিল। চলুন প্রথমে দেখি প্রাবন্ধিক সত্যেন্দ্রনাথ বসু ভারতের বিজ্ঞান শিক্ষায় কি কি সমস্যা খুঁজে পেয়েছিলেন আর সেগুলো থেকে বেরোনোর কি পথ দেখিয়েছিলেন। সমস্যা ছিল অনেকগুলো, যেমন ভালো ল্যাবরেটরি বা পরিকাঠামোর অভাব, আবার বিদেশের ওপর অতিরিক্ত নির্ভরতা। এর ফলে দেশের ভালো ছাত্রছাত্রীরা বাইরে চলে যাচ্ছিল, যাকে আমরা বলি ব্রেন ড্রেন। আর সবচেয়ে বড় বাধা ছিল ইংরেজি ভাষা, যা অনেকের কাছে বিজ্ঞানকে কঠিন করে তুলেছিল। এই সমাধান হিসেবে যে প্রস্তাবটা এসেছিল তা ছিল খুবই যুক্তিসঙ্গত। বলা হয়েছিল, বিজ্ঞানকে যদি সবার কাছে পৌঁছে দিতে হয় তাহলে মাতৃভাষার বিজ্ঞান চর্চা বাড়াতে হবে আর গবেষণার জন্য ভালো পরিকাঠামো তৈরি করতে হবে। এবার দেখা যাক এই যে ইন্টেলেকচুয়াল চর্চা, এটা সেই সময়ের বড় বড় মানুষদের ব্যক্তিগত সম্পর্কে কিভাবে প্রভাব ফেলেছিল। তাদের লেখা চিঠিগুলো কিন্তু এর দারুণ প্রমাণ। যেমন ধরুন, প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক। এটা ছিল গভীর বন্ধুত্ব আর পারস্পরিক শ্রদ্ধার একটা সম্পর্ক। তাদের চিঠি পড়লে বোঝা যায় তারা শুধু সাহিত্য নয়, সমাজ আর রাজনীতি নিয়েও কত আলোচনা করতেন। আর বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর সাথে রবীন্দ্রনাথের বন্ধুত্ব তো ছিল একেবারে অন্য মাত্রার, যেন বিজ্ঞান আর সাহিত্যের এক অপূর্ব মেলবন্ধন। রবীন্দ্রনাথ শুধু যে বন্ধুর আবিষ্কারে অনুপ্রাণিত হতেন তাই নয়, তাকে গবেষণার জন্য আর্থিকভাবে সাহায্যও করতেন। এবার আমরা কয়েকটা বিশেষ গদ্য শৈলী আর কিছু সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব। পরীক্ষায় একটা সূক্ষ্ম আর গভীর উত্তর লেখার জন্য এই অংশটা কিন্তু খুব জরুরি। হুতমি গদ্য বলতে কি বোঝায়? এর ৩টে প্রধান বৈশিষ্ট্য মনে রাখলেই হবে। ১. এটা ছিল প্রচণ্ড ব্যঙ্গাত্মক। ২. এতে কলকাতার একেবারে কথ্য ভাষা ব্যবহার করা হয়েছে। আর ৩. এর মাধ্যমে ১৯ শতকের কলকাতার একটা জীবন্ত, বাস্তব ছবি ফুটে উঠেছে। একইভাবে বঙ্কিমচন্দ্রের গীতিকাব্য ধারণাটাও জেনে রাখা দরকার। এর মূল কথা হল, এটা কোনো বড় গল্প বা আখ্যান নয়, বরং কবির নিজের ব্যক্তিগত অনুভূতি আর আবেগের প্রকাশ। তাই এটা আকারে ছোট হয় আর খুব জমাট হয়, ঠিক মহাকাব্যের উল্টো। চলুন এবার একটা খুব গুরুত্বপূর্ণ সাহিত্য সমালোচনার দিকে তাকাই। কবি বুদ্ধদেব বসু কিভাবে কাজী নজরুল ইসলামের কবিতার মূল্যায়ন করেছিলেন সেটা একবার দেখে নেওয়া যাক। বুদ্ধদেব বসুর মতে নজরুলের কবিতার আসল শক্তি ছিল তার বিদ্রোহ। ব্রিটিশ শাসন হোক বা সামাজিক অবিচার, সবকিছুর বিরুদ্ধেই তার কলম গর্জে উঠেছিল। তিনি নজরুলের আবেগের তীব্রতার যেমন প্রশংসা করেছেন, তেমনি বলেছেন যে নজরুল আরবি ফার্সি শব্দ ব্যবহার করে রবীন্দ্র প্রভাবের বাইরে একটা নিজস্ব কাব্য ভাষা তৈরি করেছিলেন। আমরা প্রায় শীর্ষের দিকে চলে এসেছি। এবার এই সব আলোচনাকে একসঙ্গে করে পরীক্ষার হলের জন্য একটা সলিড স্ট্র্যাটেজি তৈরি করে নেওয়া যাক। এই 5টা স্টেপ কিন্তু পরীক্ষার হলে দারুণ কাজে দেবে। লেখা শুরুর আগে 2-3 মিনিট সময় নিয়ে একটা আউটলাইন বা কাঠামো বানিয়ে নিতে হবে। উত্তরে হুতুমি গদ্য বা মায়ার মতো কিওয়ার্ডস ব্যবহার করতে হবে। পারলে একটা কোটেশন আর তুলনামূলক আলোচনা যোগ করতে হবে। আর সবশেষে শুধু পয়েন্টগুলো পরপর না লিখে সেগুলোকে গুছিয়ে একটা যুক্তি তৈরি করতে হবে। আর অবশ্যই টাইম ম্যানেজমেন্টের কথাও ভুললে চলবে না। একটা কথা সবসময় মনে রাখতে হবে, পরীক্ষক শুধু দেখতে চান না যে কে কত তথ্য জানে, তিনি দেখতে চান সেই তথ্যকে কে কতটা বিশ্লেষণ করতে পারছে, মানে কার ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল কতটা ভালো। ব্যাস, আমাদের প্রস্তুতি সম্পূর্ণ। এই জ্ঞান আর এই পরিষ্কার কৌশলটা নিয়ে একদম আত্মবিশ্বাসের সাথে পরীক্ষার হলে যান। নিজের পরিশ্রমের ওপর ভরসা রাখুন, সাফল্য আসবেই। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।